আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। ইরানকে দেয়া 48 ঘন্টার ডেডলাইন পেরিয়ে গেছে, কিন্তু প্রশ্ন হলো এরপর কি ডোনাল্ড ট্রাম্প নরম হলেন নাকি আরো ভয়ঙ্কর ভাষায় নতুন হুমকি দিলেন? আজকের ভিডিওতে আমরা সেটাই বিশ্লেষণ করব, কারণ ডেডলাইন শেষ হওয়ার পর ট্রাম্পের কথাবার্তা থেকে স্পষ্ট তিনি পিছু হটছেন না, বরং চাপ আরও বাড়াচ্ছেন। সবচেয়ে আগে একটা বিষয় পরিষ্কার করা দরকার, ডেডলাইন পেরোনোর পর যে প্রেস কনফারেন্স করলেন ডোনাল্ড ট্রাম্প, তার দৃশ্যমান কেন্দ্রবিন্দু ছিল ধ্বংস হওয়া মার্কিন F-15 তার ক্রুদের উদ্ধার অভিযান। আর সেই অপারেশনকে ট্রাম্প নিজে, তার প্রতিরক্ষা সচিব পিট হেগসেথ এবং নবনিযুক্ত আর্মি চিফ জেনারেল ড্যান কেইন এক ধরনের ঐতিহাসিক সাফল্য একেবারে ঐতিহাসিক সাফল্য হিসেবে তুলে ধরেছেন। কিন্তু এই আত্মপ্রশংসার আড়ালেই ট্রাম্প এমন কিছু কথা বলেছেন যেগুলো মধ্যপ্রাচ্যের যুদ্ধকে আরো বড় পর্যায়ে নিয়ে যেতে পারে, সেই ইঙ্গিত স্পষ্ট। ট্রাম্পের সবচেয়ে আলোচিত বক্তব্য ছিল এই যে ইরানকে এক রাতেই ফেলে দেওয়া বা নিয়ে নেওয়া সম্ভব, এবং সেই রাত আগামীকালের রাতটাও হতে পারে, মানে আজ মঙ্গলবার 7 এপ্রিলের রাত্রেও। রয়টার্সের ভিডিও রিপোর্ট দুই জায়গাতেই এই বার্তার প্রতিফলন আছে। তিনি একথাও বলেছেন, আজ মঙ্গলবার রাত 12টার মধ্যে ইরানের সমস্ত ব্রিজ বা সেতু তিনি গুঁড়িয়ে দেবেন। এর মানে কি? এর সহজ মানে হলো ট্রাম্প কেবল সময়সীমা বেঁধে দেননি, সময়সীমা পেরোনোর পর তিনি সরাসরি সামরিক আগ্রাসন আরও বাড়াবার এবং পরিস্থিতির আরও অবনতির হুমকি দিলেন। ট্রাম্প বলেছেন, আজ মঙ্গলবার রাত 12টার মধ্যে ইরানের সমস্ত সেতু গুঁড়িয়ে দেওয়া হবে। আজ আবার বলেছেন তিনি ইরানকে স্টোন এজ বা প্রস্তর যুগে পাঠিয়ে দেবেন। আরেকটি বড় কথা, ট্রাম্প বলেছেন 7 এপ্রিল মঙ্গলবারের ডেডলাইন ফাইনাল, অর্থাৎ তিনি নতুন যে ডেডলাইন দিলেন সেটা হচ্ছে আজ মঙ্গলবার রাত, অর্থাৎ এই সময়সীমা তিনি আর বাড়াতে চান না। রয়টার্সের রিপোর্টে বলা হয়েছে, তিনি এটাও ইঙ্গিত দিয়েছেন যে ইরানের পক্ষ থেকে কিছু প্রস্তাব এলেও তা তার কাছে যথেষ্ট নয়, অর্থাৎ তিনি এটা নিছক আলটিমেটামের নাটক ছিল না, বরং তিনি বোঝাতে চাইছেন এখন চরম সিদ্ধান্ত নেয়ার মুহূর্ত এসে গেছে। এখানে আরেকটি গুরুত্বপূর্ণ যে দিক আছে, রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে ট্রাম্প সুইপিং অ্যাটাকসের হুমকি দিয়েছেন। সুইপিং অ্যাটাকস বিশেষ করে ইরানের পাওয়ার প্ল্যান্টস এবং ব্রিজেস, সেতু, সেগুলো লক্ষ্য করে এবং ডিস্যালিনেশন প্ল্যান্টস, এইগুলো লক্ষ্য করে বড় ধরনের হামলার কথা ট্রাম্প বলেছেন। এই ভাষা খুবই গুরুত্বপূর্ণ, কারণ এতে বোঝা যায় লক্ষ্য কেবল সামরিক স্থাপনা নয়, অবকাঠামো ভেঙে দিয়ে ইরান রাষ্ট্রকে অচল করার স্ট্র্যাটেজিও তার মাথায় আছে। এখন প্রশ্ন হলো, ট্রাম্প কি ফুল স্কেল ইনভেশনের কথা বলেছেন, মানে পুরোপুরি অভিযান আগ্রাসনের কথা বলেছেন? প্রকাশ্য রিপোর্ট অনুযায়ী না, তিনি সরাসরি আমরা স্থল যুদ্ধে ঢুকছি এমন ঘোষণা দেননি। যদিও কদিন আগে তিনি বলেছিলেন ইরানের খার্ক দ্বীপে 10,000 স্থল সেনা নামিয়ে দ্বীপটিকে তিনি দখল করে নেবেন, এবং দখল মানে ধ্বংস করবেন না, দখল করে নেবেন। আর কেন বলেছেন? আজকেও তিনি বলেছেন সেই কারণটি, যে আবার ট্রাম্প বললেন আই ওয়ান্ট ইরান সয়েল, আমি ইরানের তেলের দখল চাই। কিন্তু তিনি এমনভাবে কথা বলেছেন যাতে ইরান বুঝে যায় যে যুক্তরাষ্ট্র চাইলে খুব অল্প সময়ের মধ্যে অনেক বড় আঘাত আনতে পারে, খার্ক দ্বীপে সেনা নামানোর দরকারও পড়বে না। এই জায়গায় প্রতিরক্ষা সচিব পিট হেগসেথের কথাও খুব গুরুত্বপূর্ণ। আগে পাওয়া ব্রিফিংয়ের সারাংশ অনুযায়ী তিনি বলেছেন, প্রেসিডেন্টের নির্দেশে ওই দিন
মানে আজকের দিন 7 এপ্রিল মঙ্গলবার স্ট্রাইকের পরিমাণ মানে আঘাতের পরিমাণ আমেরিকার তরফ থেকে প্রথম দিনের চেয়ে পর সবচেয়ে মানে 28শে ফেব্রুয়ারি যা হয়েছিল তারপর থেকে সবচেয়ে বেশি হবে আজকের আঘাত। আর পরদিন তা আরো বাড়বে এবং তারপর দিন আরো বাড়বে, বাড়তেই থাকবে যতদিন ইরান পুরোপুরি ধুলোয় না মিশে যায়। এই কথার মধ্যে একটা বড় সড়ো স্ববিরোধিতা আছে কিন্তু, যেখানে ট্রাম্প বলছেন ইরানকে শেষ করে দেওয়ার জন্য 24 ঘন্টাই যথেষ্ট, আগামীকাল মানে আজকের রাত 12টার মধ্যেই সেটা হয়ে যাবে। আর তার যুদ্ধমন্ত্রী পিট হেগসেথ তিনি আবার ট্রাম্পকে পাশে দাঁড় করিয়ে রেখে বলছেন 24 ঘন্টা পর পর আমেরিকা তার আক্রমণ ক্রমশ বাড়িয়ে যাবে। এবার আসি প্রেস কনফারেন্সের আরেকটি অস্বস্তিকর অংশে। এনবিসি নিউজের রিপোর্ট বলছে ট্রাম্প শুধু ইরানকেই হুমকি দেননি, তিনি তার দেশের সংবাদ মাধ্যমকেও খুব একহাত নিয়েছেন। F-15 F-15 যুদ্ধ বিমান ধ্বংস হয়ে গেলে তার 2 পাইলট রিজেক্ট করে বিমান থেকে ঝাঁপ দেয়, দিয়ে প্রাণ বাঁচায়। এক পাইলটকে দ্রুত উদ্ধার করতে পেরেছিল আমেরিকার সেনা, কিন্তু এরপর আর এক পাইলটকে তখনও উদ্ধার করা যায়নি, সে ইরানের ভেতরে এসে পড়েছিল। আমেরিকা চেপে রাখতে চেয়েছিল এই সংবাদটি, কারণ এই সংবাদটি প্রচার হলে ওই পাইলটের জন্য একটা বড় ধরনের ইরানি অভিযান হতে পারে। কিন্তু একটি বিশেষ সংবাদ সংস্থা আমেরিকা তারা এই খবর লিক করে দেয়। লিক হয়েছিল নিশ্চিতভাবে, কিভাবে না সেনার ভেতর থেকেই কেউ এই খবরটি দিয়েছিল, বাইরে লিক করেছিল। এই ঘটনায় ট্রাম্প প্রচন্ড ক্ষেপে বোম, সেই লিক নিয়েও ক্ষোভ দেখিয়েছেন তিনি। বলেছেন যে এই খবর ফাঁস করেছে তাকে খুঁজে বের করা হবে, আর তাকে খুঁজে বের করার জন্য যে সংবাদ মাধ্যমে এই তথ্য প্রকাশ করেছে তার কাছ থেকেও সোর্স, তার খবরের সোর্স সে কোত্থেকে পেয়েছে খবরটা সেটা জানতে চাপ দেয়া হবে। যদি চাপ দিলেও যদি সে না শোনে তাহলে জেলে পাঠানো হবে। এখানে বুঝতে হবে এই প্রেস কনফারেন্সে ট্রাম্প একসঙ্গে 3 ধরনের শ্রোতার উদ্দেশ্যে কথা বলেছেন। প্রথমত ইরানকে উদ্দেশ্য করে তিনি বলেছেন চুক্তি না করলে ভয়াবহ হামলা শুরু হয়ে যেতে পারে, ভয়াবহ হামলা হবে। আর দ্বিতীয়ত মার্কিনের ঘরোয়া দর্শকদের তিনি দেখাতে চাইছেন তিনি ডিসিসিভ, তিনি যা বলেন তাই করেন, তিনি রুথলেস, কঠোর, এবং পুরো ঘটনার কন্ট্রোল তিনি নিয়ে রেখে দিয়েছেন। তৃতীয়ত তার শ্রোতা হচ্ছে মিডিয়াকে তিনি বার্তা দিচ্ছেন এই যুদ্ধের ন্যারেটিভ কে নিয়ন্ত্রণ করবে সেটা হোয়াইট হাউস ঠিক করবে, অর্থাৎ মিডিয়ার উপর নিয়ন্ত্রণ রাখবে তার সরকার। এখন বড় প্রশ্ন, ট্রাম্প ইরানে আসলে কি করতে চলেছেন? আমার বিশ্লেষণ হলো এই মুহূর্তে তিনি 3টি জিনিসের মধ্যে খেলছেন। প্রথমত কোয়েরসিভ ডিপ্লোমেসি, অর্থাৎ সামরিক ভয় দেখিয়ে রাজনৈতিক ছাড় আদায় করা, কার কাছ থেকে? ইরানের কাছ থেকে। দ্বিতীয়ত লিমিটেড বাট ডিভাস্টেটিং স্ট্রাইক, অর্থাৎ তিনি সংক্ষিপ্ত হামলা করবেন কিন্তু সেই হামলা যাতে ইরানের জ্বালানি, বিদ্যুৎ, সেতু বা কৌশলগত অবকাঠামো ভেঙে পড়ে, কিন্তু তিনি তাৎক্ষণিক পূর্ণাঙ্গ দখল যুদ্ধ শুরু করতে চান না এখনই। এখানেই পিট হেগসেথের ওই যে বলেছেন দিনের পর দিন আক্রমণ বাড়তেই থাকবে, তো সেইটাই হচ্ছে যে তিনি এক্ষুনি পূর্ণাঙ্গ দখল যুদ্ধ শুরু করতে চান না, আস্তে আস্তে লড়াইটা বাড়াবেন। এই 2 পথের ইঙ্গিতে ট্রাম্পের মন্তব্যে আজ স্পষ্ট হয়েছে। আর তৃতীয় সম্ভাবনাটি হলো সাইকোলজিক্যাল ওয়ারফেয়ার, কারণ যখন একজন মার্কিন প্রেসিডেন্ট প্রকাশ্যে বলেন এক রাতেই পুরো দেশকে নিয়ে নেওয়া সম্ভব, তখন তা শুধু সামরিক পরিকল্পনা নয়, এটি শত্রুর মানে ইরানের মনস্তত্ত্বে আঘাত করার ভাষা। ইরানকে জানিয়ে দেয়া হলো তোমরা সময় হারাচ্ছ, আর ওয়াশিংটন চাইলে হঠাৎ করে গেম বদলে দিতে পারে, তোমাদেরকে ধুলোয় মিশিয়ে দিতে পারে। তবে এখানে আরেকটি বাস্তবতা মনে রাখতে হবে,
ট্রাম্প একই সঙ্গে বলেছেন আলোচনা চলছে এবং তিনি দেখতে চান ইরান সার্টেন থিংস করে কিনা, মানে তারা যুদ্ধ বিরতিতে শর্তে রাজি হয় কিনা। ইরান যদিও এর মধ্যে 10 দফা যুদ্ধবিরতির শর্ত দিয়েছে, সেটা ট্রাম্প মানেননি, বলেছেন না না এটা মানার প্রশ্ন নেই। অর্থাৎ যুদ্ধ আলোচনার দরজা দুটো কিন্তু খোলা রাখছেন। এটা হচ্ছে ট্রাম্পীয় কূটনীতির পরিচিত ধরন। এক হাতে আলটিমেটাম, অন্য হাতে দর কষাকষির জন্য আলোচনা। তাহলে কি আজকালকের মধ্যে বড় হামলা অনিবার্য? আমি বলবো ঝুঁকি আছে, ভালো রকম ঝুঁকি আছে, কারণ ডেডলাইন ফাইনাল বলা হয়েছে, সুইপিং স্ট্রাইকের হুমকি দেয়া হয়েছে, আর পেন্টাগনের দিক থেকেও স্ট্রাইক ভলিউম বাড়ানোর কথা এসেছে। নতুন সেনা প্রধান আর্মি চিফ তিনি বলেছেন, কিন্তু একই সঙ্গে ইনডাইরেক্ট নেগোসিয়েশনের কথাও সামনে আছে। তাই শেষ মুহূর্তে আরো বার্গেনিং হওয়ার সুযোগ পুরোপুরি উধাও হয়নি। এই কারণে বর্তমান পরিস্থিতিকে সবচেয়ে ভালোভাবে বোঝানো যায় একথা বলে যে ট্রাম্প এখনো শেষ সিদ্ধান্তের দরজা বন্ধ করেননি, কিন্তু তিনি এমন একটি অবস্থান নিয়েছেন যেখানে পিছু হটলে তার নিজের শক্তি, সেই শক্তির ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হতে পারে। তাই তিনি এখন এমন ল্যাঙ্গুয়েজ ব্যবহার করছেন যা একদিকে যুদ্ধের হুমকি, অন্যদিকে আলোচনার দরজা খোলা। সব শেষে এই ভিডিওর মূল টেক অ্যাওয়ে একটাই, এখান থেকে কি সিদ্ধান্ত? ডেডলাইন পেরিয়ে ট্রাম্প নীরব হননি, বরং তিনি আরো স্পষ্টভাবে বলেছেন ইরানকে খুব অল্প সময়ের মধ্যে ধ্বংসাত্মক আঘাত করবেন। আবার ডেডলাইন ফাইনাল বলছেন এবং চুক্তি না হলে মানে চুক্তির দরজাটাও খোলা রাখছেন এখনো অবধি, অন্তত গতকাল রাতেও যা বলেছেন সেটা যদি চুক্তি না হয় তাহলে বড় হামলা আসতে পারে। অর্থাৎ প্রেস কনফারেন্সের হাসি মুখের পেছনে বার্তা ছিল যুদ্ধের শ্যাডো, যুদ্ধের ছায়া আরো ঘন হয়ে এলো। এগুলো তো গেল ট্রাম্পের কথা। কাল রাতের ট্রাম্পের প্রেস কনফারেন্সের কি প্রতিক্রিয়া পাওয়া গেছে ইরানের পক্ষ থেকে? গত রাতে ট্রাম্প যে হুমকি দিয়েছেন তাতে ইরান কি প্রতিক্রিয়া দিয়েছে সেটা এবার বলি। ট্রাম্পের গত রাতের হুমকির জবাবে ইরান নরম হয়নি, বরং প্রকাশ্যে ট্রাম্পের হুমকি প্রত্যাখ্যান করে কড়া পাল্টা বার্তা দিয়েছে। তেহরানের প্রতিক্রিয়া এরকম, হুমকি দিয়ে তাদের অবস্থান বদলানো যাবে না, আর ইরানের সার্বভৌমত্ব নিরাপত্তা রক্ষায় ইরানিরা সব শক্তি ব্যবহার করতে প্রস্তুত। তাতে মৃত্যু হলেও সেই মৃত্যুও কাঙ্ক্ষিত, স্বাধীনতা তাদের সবার উপরে। ইরান কি বলেছে? ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই তিনি ট্রাম্পের ভাষাকে বলেছেন একটা ক্রিমিনালের ভাষা, একটা ক্রিমিনাল, অপরাধী, দুর্দান্ত অপরাধীর যা মাইন্ডসেট সেইটাই তার, এবং তার যা বলেছেন, যেভাবে তিনি খিস্তি করেছেন সে খিস্তি আমি এখানে বলতে পারবো না, তাতে একেবারে চূড়ান্ত অশ্লীল কথা তিনি বলেছেন। তিনি আরো বলেছেন ইরান তার জাতীয় নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষায় পূর্ণ শক্তিতে প্রতিরোধ করবে। কে বলেছেন? ইরানের পক্ষ থেকে বলা হয়েছে। ইরানের প্রেসিডেন্টের একজন মুখপাত্র ট্রাম্পের আলটিমেটামকে বলেছেন ডেসপারেশন অ্যান্ড অ্যাঙ্গার। ডেসপারেট হয়ে গেছে তিনি, হতাশা এবং রাগের প্রতিক্রিয়া দিয়েছেন ট্রাম্প, এটা বলেছেন ইরানের প্রেসিডেন্টের মুখপাত্র। একই প্রতিক্রিয়ায় তেহরান স্পষ্ট করেছে হরমুজ প্রণালী খোলার প্রশ্ন তারা ক্ষতিপূরণ ও নতুন আইনি ব্যবস্থার সঙ্গে যুক্ত করে দেখছে। মার্কিন চাপ মেনে কিছু হরমুজ খুলবে না। জাতিসংঘে ইরানের অবস্থানটা কি? জাতিসংঘে ইরানের মিশন, ইরানের যে হাই কমিশন জাতিসংঘে, তারা ট্রাম্পের বক্তব্যকে এই অঞ্চলকে দীর্ঘ যুদ্ধের দিকে ঠেলে দেওয়ার চেষ্টা হিসেবে তুলে ধরেছে। তারা আরো অভিযোগ করেছে বেসামরিক মানুষকে ভয় দেখানোর মতো বক্তব্য দেয়া হয়েছে এবং সেটা সম্ভাব্য যুদ্ধ অপরাধের, এগুলো হচ্ছে আন্তর্জাতিক অপরাধ, যুদ্ধাপরাধ।
এর মানেটা কি? সংক্ষেপে ইরানের প্রতিক্রিয়া ছিল 3 স্তরে। 1, প্রকাশ্য নিন্দা, সেটা ট্রাম্পের নিন্দা করেছে। 2, সামরিক পাল্টা জবাবের হুঁশিয়ারি, আমরা তৈরি আছি, হার মানব না। এবং 3 নম্বর, যে হরমুজ প্রণালী নিয়ে এত কথা হচ্ছে, যুদ্ধবিরতি, সেটা আগের অবস্থান থেকে ইরান সরছে না। তাই এখন পর্যন্ত যে ছবি দেখা যাচ্ছে তাতে ট্রাম্পের গত রাতের হুমকি ইরানকে ভয় পাইয়ে ছাড় আদায় করতে পারেনি, বরং তেহরান আরও প্রকাশ্যভাবে আমেরিকাকে নস্যাৎ করে দেওয়ার অবস্থান নিয়েছে। আজকের মতো এখানেই শেষ করছি। আপনারা কি মনে করেন? ট্রাম্প কি সত্যিই বড় হামলার দিকে যাচ্ছেন, নাকি এটা শেষ মুহূর্তের চাপ তৈরির খেলা, চাপ তৈরি করে সমঝোতা আদায় করার কৌশল? কমেন্টে আপনাদের মতামত লিখুন। আপনারা জানেন যে আগামীকাল মঙ্গলবার বাংলাদেশের নয়া পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান, নয়া সরকারের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সফর হতে যাচ্ছে। বলতে পারেন দিল্লিতে খলিলের অগ্নি পরীক্ষা। তারেক রহমান সরকারের নিকট দিল্লির একগাদা অস্বস্তিকর প্রশ্ন অপেক্ষা করছে। বাংলাদেশে তারেক রহমানের নেতৃত্বে বিএনপি সরকার দায়িত্ব নেওয়ার পর এই প্রথম কোনো বড় কূটনৈতিক সফরে দিল্লি যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। আগামীকাল মঙ্গলবার দিল্লিতে শুরু হতে যাওয়া এই সফরকে ঘিরে এখন দক্ষিণ এশিয়ার রাজনীতিতে বইছে আলোচনার ঝড়। নির্বাচনের মাত্র 1.5 মাসের মাথায় বন্ধুত্বের হাত বাড়িয়ে দেওয়া এই সরকারের জন্য দিল্লির টেবিলে কি অস্বস্তিকর প্রশ্ন অপেক্ষা করছে। আজকের এই ভিডিওতে আমরা দেখব কেন জামাত বিরোধী ম্যান্ডেট নিয়ে ক্ষমতায় এসেও বিএনপির অবস্থান নিয়ে চিন্তিত ভারত, পাকিস্তানের সঙ্গে প্রতিরক্ষা সমঝোতা আর কলকাতায় হামলার হুমকির পেছনে লুকিয়ে থাকা রহস্য কি। পুরো ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন। বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা যাচ্ছে, ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের আমলে ভারতের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্কে যে স্থবিরতা তৈরি হয়েছিল তা কাটিয়ে তোলাই খলিলুর রহমানের মূল উদ্দেশ্য। সম্পর্কের সেই পুরনো উষ্ণতা ফিরিয়ে আনার জন্য একটি রোডম্যাপ তৈরি করতে চায় ঢাকা। খলিলুর রহমানের সঙ্গে এই সফরে থাকছেন তারেক রহমানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির এবং মন্ত্রণালয়ের 2 জন কর্মকর্তা। ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের পাশাপাশি তারা বৈঠক করবেন ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সঙ্গেও। তবে এখানে একটি বড় খটকা রয়ে গেছে। কূটনৈতিক বিশ্লেষকরা বলছেন, প্রতিনিধি দলে বাংলাদেশের নিরাপত্তা ক্ষেত্রে কোনো শীর্ষ কর্মকর্তা নেই, যা নিয়ে ভারতের মনে বড় প্রশ্ন দেখা দিয়েছে। বৈঠক হবে নিরাপত্তা উপদেষ্টার সাথে, কিন্তু পররাষ্ট্রমন্ত্রী, পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টার সাথে বৈঠক করবেন। এটি খাপছাড়া নয়। দিল্লির অস্বস্তির সবচেয়ে বড় কারণ হলো পাকিস্তান কানেকশন। ভারতীয় কূটনীতিকদের দাবি, ইউনূস সরকারের আমলে পাকিস্তানের সাথে যে প্রতিরক্ষা সহযোগিতার শুরু হয়েছিল, বিএনপি সরকার তা এখনো এগিয়ে নিয়ে যাচ্ছে। গত মাসেও পাকিস্তানি হাই কমিশনার ইমরান হায়দার বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদের সাথে বৈঠক করেছেন। সবচেয়ে চাঞ্চল্যকর তথ্য হলো, গোয়েন্দা রিপোর্ট অনুযায়ী পাকিস্তানি গোয়েন্দা সংস্থা আইএসআই এর এক ঊর্ধ্বতন কর্মকর্তা জুনায়েদ আহমেদ একটা সাধারণ পাসপোর্ট নিয়ে সম্প্রতি ঢাকা সফর করেছেন। এবং একই সাথে এর সাথে যুক্ত করা দরকার যে বাংলাদেশের সামরিক গোয়েন্দা প্রধান, ডিজিএফআই প্রধান নয়াদিল্লি সফর করে এসেছেন দায়িত্ব নেওয়ার সাথে সাথে। সফর করে আবার তিনি ইসলামাবাদ সফরে গেছেন। এর বাইরে গুঞ্জন উঠেছে যে বাংলাদেশের অস্ত্র কারখানায় পাকিস্তানের পরমাণু অস্ত্র বহনে সক্ষম শাহিন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তৈরির প্রস্তাব দিয়েছে ইসলামাবাদ। এর মাঝেই পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ 2 দিন আগে কলকাতায় হামলার হুমকি দিয়ে পরিস্থিতি আরো জটিল করে তুলেছেন। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, ইসলামাবাদ যদি হামলা করে তবে সেই ল্যান্ডিং প্যাড কি যশোর, খুলনার মাটি হবে? এই বিষয়ে বাংলাদেশের অবস্থান কি তা স্পষ্ট জানতে চাইবে ভারত।
12 ফেব্রুয়ারি নির্বাচনে বিএনপি যখন জয়লাভ করলো, দিল্লি তাকে ইতিবাচক হিসেবে দেখেছিল। কারণ তথ্য বলছে আওয়ামী লীগের বড় একটি অংশ এবং ধর্মীয় সংখ্যালঘুরা জামায়াতের উত্থান রুখতেই বিএনপিকে ভোট দিয়েছিল। কিন্তু 1.5 মাসের শাসন আমলে দিল্লির পর্যবেক্ষণ হলো তারেক রহমানের সরকার সেই জামায়াত বিরোধী ম্যান্ডেটের প্রতি সঠিক বিচার করছে না। একদিকে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ 72-এর সংবিধান রক্ষায় দৃঢ় ভূমিকা রাখায় ভারত প্রশংসা করছে, কিন্তু অন্যদিকে সংসদের শোক প্রস্তাবে সাজাপ্রাপ্ত রাজাকারের নাম ঢোকানো কিংবা 32 নম্বর ধানমন্ডিতে ফুল দিতে যাওয়া নারী ও শিশুদের ওপর আইনি ব্যবস্থা নেওয়াকে ভারত ভালোভাবে দেখছে না। দিল্লির আরো কিছু প্রশ্ন রয়েছে, যেমন ইউনূস সরকারের আমলে আটক হওয়া শাহরিয়ার কবির, আবুল বারাকাত বা আসাদুজ্জামান নূরের মতো বুদ্ধিজীবী এবং শ্যামল দত্ত, মোজাম্মেল বাবু কিংবা সাধু চিন্ময় কৃষ্ণ ব্রহ্মচারীর মতো সংখ্যালঘু নেতাদের মুক্তির ব্যাপারে সরকার কেন নীরব? অথচ ইউনূস সরকারের মুক্তি দেওয়া জঙ্গি নেতারা বাইরে বেরিয়ে আবারও সংগঠিত হচ্ছে। অবশ্য বিএনপি নেতা ও বর্তমান সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরী আশ্বাস দিয়েছেন যে জামাতের কাছে মাথা নোয়ানোর প্রশ্নই ওঠে না। তার মতে জামাতের রাজনীতি আলাদা এবং বিএনপির চায় সংঘাত এড়িয়ে দেশ গঠন করতে। প্রধানমন্ত্রী তারেক রহমান ভিন্ন মত সত্ত্বেও ঐক্যবদ্ধভাবে এগিয়ে যাওয়ার পক্ষপাতে। দিল্লির হাই কমিশনার রিয়াজ হামিদুল্লাহ মনে করছেন এই সফরে অনেক জট কেটে যাবে এবং সম্পর্কের নতুন অধ্যায় শুরু হবে। ভারত তার প্রতিবেশী সুলভ উদারতা কিন্তু বজায় রেখেছে। ভারতের পররাষ্ট্র নীতির একটা পলিসি আছে, সেটি হচ্ছে প্রতিবেশী প্রথম, নেইবারহুড ফার্স্ট। সেই নেইবারহুড ফার্স্ট পলিসির আওতায় গত 2 বছরে চাল ও নিত্যপণ্যের সরবরাহ ঠিক রেখে বাংলাদেশের বাজার স্থিতিশীল রেখেছে দিল্লি। এমনকি বিশ্বব্যাপী জ্বালানি সংকটের মধ্যেও তারেক রহমান সরকারের আহ্বানে সাড়া দিয়ে অসম থেকে পাইপলাইনের মাধ্যমে ডিজেল সরবরাহ শুরু করেছে ভারত। ইতিমধ্যে প্রায় 22,000 টন ডিজেল বাংলাদেশকে সরবরাহ করেছে। বিশ্লেষকরা বলছেন এই জ্বালানি সংকটে কিন্তু শ্রীলঙ্কার সরকার পতনের কারণ হয়েছিল, যা থেকে তারেক সরকারকে রক্ষা করেছে ভারত। তবে চিন্তা রয়ে গেছে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার আইন নিয়ে। ভারতের সাবেক কূটনীতিকদের মতে আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করলে হয়তো বিএনপির সাময়িক রাজনৈতিক লাভ হবে, কিন্তু এতে মৌলবাদী শক্তির হাত আরো শক্তিশালী হবে। প্রশ্ন একটাই, পরবর্তীতে বিএনপি কি নিজেকে এই উগ্রবাদী শক্তির থাবা থেকে রক্ষা করতে পারবে? কূটনৈতিক বিশ্লেষকদের শেষ কথা হলো তারেক সরকারের বয়স মাত্র 1.5 মাস, এখনই চূড়ান্ত মূল্যায়নের সময় আসেনি। মিডিয়া ডেকে রাজনীতি করতে গিয়ে যেন খাল কেটে কুমির আনার পরিস্থিতি না হয়।